পুরো খবর টানা এক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি সংঘাতে ইরান ইসরায়েল। শুক্রবার ভোর রাতেও চলে দুই পক্ষের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। চলমান এই সংঘাতে জড়িয়ে পড়ার ইঙ্গিত এসেছে ওয়াশিংটনের পক্ষ থেকেও। তেহরান ঘিরে বাড়াচ্ছে সামরিক উপস্থিতি। এদিকে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধের বিস্তার ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে তুরস্ক। উত্তেজনা নিরসনে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। In just 1 week in 1967, Israel 1967 সালের 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধে নাস্তানাবুদ হয়েছিল আরব দেশগুলো। এই যুদ্ধের মাধ্যমে প্রতিবেশী মিশরের সিনাই ও গাজা উপত্যকা, জর্ডানের পশ্চিম তীর ও জেরুজালেম, সাথে সিরিয়ার গোলান মালভূমি দখলে নেয় ইসরায়েল। 5 দশকেরও বেশি সময় পর সেই কলঙ্ক ঘোচানোর চেষ্টায় ইরান 6 দিন নয়, টানা এক সপ্তাহ ধরে ইসরায়েলের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে প্রতিশোধমূলক আক্রমণ। শুক্রবার ভোর রাতেও চলে দুপক্ষের পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরসেবা। লোহিত সাগর অঞ্চলে দুটি ইরানি ড্রোন ভূপাতিতের দাবি করে ইসরায়েলের বিমান বাহিনী। এদিকে আরাক নিউক্লিয়ার রিঅ্যাক্টর সহ ইরানের বেশ কিছু সামরিক স্থাপনাতে পাল্টা বোমা হামলার দাবি জানায় তেল আবিব। ইরানে ক্ষমতার পট পরিবর্তন ইসরায়েলি অভিযানের উদ্দেশ্য না হলেও তা পরিণতি হতে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান থেকে সন্ত্রাসবাদ নির্মূল করা হবে এই প্রশাসনের অধীনেই। আমরা কেবল পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে চেয়েছি, তবে যে যুদ্ধ শুরু হয়েছে ইরানের ক্ষমতার পালাবদল তার পরিণতি হতে পারে। চলমান সংঘাতে ইরানের বিরুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি ঘিরে সামরিক উপস্থিতিও বাড়িয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউস জানিয়েছে ইরানে যুক্তরাষ্ট্র অভিযান চালাবে কিনা সে বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। বর্বর ইসরায়েলি আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে চুপ করে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ নেতা শেখ নাঈম কাশেম। এদিকে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধের বিস্তার ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় যাচ্ছে তুরস্ক। সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি আকাশে টহল শুরু করেছে দেশটির যুদ্ধ বিমান। আঙ্কারা জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে আর কোনো ঝুঁকি নিতে চায় না তারা। মিলা খন্দকার, চ্যানেল 24। ইসরায়েল ইরান সংঘাতে উদ্বাস্তু হচ্ছেন অসংখ্য ইরানি। হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছাড়ছেন তারা। প্রতিবেশী দেশে বাড়ছে আশ্রয় প্রার্থীর ঢল। এদিকে ইরানের মুহুর্মুহু মিসাইল হামলা থেকে রক্ষা পেতে ভিন দেশে আশ্রয় নিচ্ছেন ইসরায়েলিরাও। ইসরায়েলি হামলা থেকে প্রাণে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন ঘরছাড়া ইরানিরা। পাড়ি জমাচ্ছেন প্রতিবেশী দেশে। তুরস্কের ভ্যান শহরের দিকে ছুটছেন অসংখ্য ইরানি। দেশটিতে ক্রমেই বাড়ছে আশ্রয় প্রার্থীর ঢল। ভিসাবিহীন প্রায় 3 মাস থাকার সুযোগে অনেকেই আশ্রয় নিচ্ছেন এই সীমান্ত শহরে। কাপিকাও সীমান্ত দিয়ে প্রতিদিনই প্রবেশ করছেন শত শত ইরানি। যুদ্ধ পরিস্থিতিতে অনিশ্চয়তা আর প্রাণভয়ের এই যাত্রায় গন্তব্যে যেতে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। 28 ঘন্টা ধরে যাত্রা করছি। যুদ্ধ পরিস্থিতির কারণে গন্তব্যে পৌঁছাতে আরও 1 দিন লাগতে পারে। ইরানে পরিস্থিতি ভয়াবহ। আশা করি দ্রুত এই যুদ্ধ শেষ হবে, বাড়ি ফিরতে পারবো। দেশে যুদ্ধ চলছে, নিরাপদ আশ্রয়ের খোঁজে এখানে এসেছি। তুরস্কের সরকার ও জনগণের প্রতি আমরা কৃতজ্ঞ এমন সংকটে আমাদের আশ্রয় দেওয়ার জন্য। আশা করি এই যুদ্ধে আমাদের জয় হবে, ইসরায়েল ধ্বংস হবে। যুদ্ধপীড়িত ইরানিদের ঢল সামলাতে হিমশিম খাচ্ছে ভ্যান শহরের হোটেলগুলো। বুকিং হয়ে গেছে অধিকাংশ রুম। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য মতে অন্যান্য বছরগুলোর একই সময়ের তুলনায় ইরানি অতিথিদের আগমন বেড়েছে প্রায় দ্বিগুণ। ভ্যান শহর থেকে অনেকেই যেতে চাইছেন ইস্তাম্বুল, আঙ্কারা সহ অন্যান্য শহরে। তবে পরিবহন সংকটে তা সম্ভব না হওয়ায় বিপাকে পড়েছেন তারা। ফলে শহরটিতে বাড়ছে উদ্বাস্তুদের দুর্ভোগ। এদিকে ইরানের মুহুর্মুহু মিসাইল হামলার কারণে অনিশ্চয়তায় পড়েছেন ইসরায়েলিরাও। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে অনেক বাসিন্দাকে। সম্প্রতি ক্রুজ শিপে প্রায় 1,500 ইসরায়েলিকে নেওয়া হয় সাইপ্রাসে। মাসুম রাব্বি, চ্যানেল 24। প্রথমবারের মতো ইসরায়েলের $1 কোটি সমমূল্যে ড্রোন ধ্বংস করেছে IRGCর এয়ার ডিফেন্স সিস্টেম।
এর মাধ্যমে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অনন্য নজির দেখালো ইরান। বুধবার মধ্য ইরানের ইস্পাহান অঞ্চলে ভূপাতিত করা হয় ইসরায়েলি অত্যাধুনিক হারমিজ 900 চালকবিহীন ড্রোনটি। ইরানের প্রতিরোধে ড্রোন হারানোর কথা স্বীকার করেছে আইডিএফ। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে হার মেনে এভাবেই মাটিতে আছড়ে পড়ে মূল্যবান হারমিজ 900 মডেলের চালকবিহীন ড্রোন। বিধ্বস্ত ড্রোনটির আনুমানিক মূল্য $10 মিলিয়ন। ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন হারমিজ লক্ষ্য করে চালানোর ভিডিও প্রকাশ করেছে ইরান। তেহরানের দাবি, নজরদারি করতে ইরানের আকাশ সীমায় পৌঁছানোর পরপরই ভূপাতিত করা হয় যুদ্ধযানটি। এক্ষেত্রে ব্যবহার করা হয় সারফেস টু এয়ার টাইপ মিসাইল। ইরানের প্রতিরোধে ড্রোন হারানোর কথা স্বীকার করেছে আইডিএফ। এ ধরনের গুরুত্বপূর্ণ সামরিক যান প্রতিপক্ষের হাতে পড়লে নকশাসহ গুরুত্বপূর্ণ তথ্য পাচার হওয়ার শঙ্কা থাকে। তবে তেল আবিবের দাবি, ভূপাতিত হলেও তথ্য ফাঁস হওয়ার ভয় নেই। ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের তৈরি একটি নজরদারি ড্রোন হারমিজ 900, যার সাহায্যে সহজেই শত্রুপক্ষের গোয়েন্দা তথ্য সংগ্রহ করা যায়। মাসুম রাব্বি, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের শান্তিপূর্ণ ও কূটনৈতিক আলোচনার পথ বন্ধ করতেই হামলা চালাচ্ছে ইসরায়েল। চ্যানেল 24-এর কাছে আলাপকালে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মনসুর চাভৌসির আশা, জাতিসংঘের জরুরি বৈঠকে ন্যায়ের পক্ষে সরব হবে সদস্য রাষ্ট্রগুলো। রাষ্ট্রদূত বলেন, মধ্যপ্রাচ্যে অশান্তি চায় তেল আবিব, তৈরি করতে চায় জ্বালানির সংকট। মোর্শেদ হাসিবের রিপোর্ট। পরমাণু ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা শুরু হবার কথা ছিল চলতি মাসের প্রথমার্ধেই। সে আলোচনা শুরুর আগেই তেহরানে হামলা শুরু করলো ইসরায়েল। পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। তখন অনেকটা বাধ্য হয়ে ওমানে তেহরান ওয়াশিংটন ডিসির পরমাণু শক্তির আলোচনা বাতিল করা হয়। ঢাকায় তেহরান দূত চ্যানেল 24-এর সাথে আলাপকালে বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা চায় না ইসরায়েল, আর তাই সুপরিকল্পিত হামলা করছে দেশটি, যাতে ইরানে সাধারণ মানুষ তো বটেই, সুনির্দিষ্ট ও মূল স্থাপনাগুলোকে গুঁড়ি দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আর এই হামলার মাধ্যমে শান্তিপূর্ণ ও কূটনৈতিক আলোচনার পথকে বন্ধ করতে চায় নেতানিয়াহুর সরকার। এই হামলাগুলো এমন এক সময় সংঘটিত হয়েছে যখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন পর্বের পরোক্ষ আলোচনার দ্বার প্রান্তে ছিল এবং একটি চুক্তি এগিয়ে নেওয়ার জন্য কিছু প্রস্তাব আলোচনার এজেন্ডায় অন্তর্ভুক্ত ছিল। এই পদক্ষেপের মাধ্যমে দখলদার ইসরায়েলি শাসক গোষ্ঠীর উদ্দেশ্য পরিষ্কার: পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং এমনকি আবাসিক ভবনগুলোতেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে অনেক ইরানি নাগরিক শহীদ ও আহত হয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধ অপরাধের স্পষ্ট উদাহরণ। বাংলাদেশকে ধন্যবাদ জানান এমন যুদ্ধাপরাধের নিন্দা জানানোর জন্য, তবে হতাশা প্রকাশ করেন জাতিসংঘ ও ওআইসি সহ বেশ কিছু মধ্যপ্রাচ্যের দেশের ভূমিকায়। ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের সব সদস্য, বিশেষ করে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা এই আগ্রাসনের দৃঢ়ভাবে নিন্দা জানায়। কারণ যে কোনো ধরনের নীরবতা বা নমনীয়তা আন্তর্জাতিক আইনের ভিত্তিকে দুর্বল করে এবং জাতিসংঘ সনদের প্রতি অশ্রদ্ধার শামিল। আশা প্রকাশ করেন সব পক্ষ অচেয় যুদ্ধবন্ধে একমত হবে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। এদিকে গাজাতেও সমান তালে আগ্রাসন চালিয়ে যাচ্ছে জায়নবাদীরা। নেতজারিম করিডোরের ত্রাণের জন্য অপেক্ষমানদের উপর গুলি ছুড়ে হত্যা করা হয় 22 ফিলিস্তিনিকে। দের আল বালা আল আদওয়া হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার ভোর থেকে দিনভর জায়নবাদীদের আগ্রাসনে ঝরে অন্তত 84 ফিলিস্তিনির প্রাণ। গাজা সিটি উত্তরাঞ্চলে 59 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মধ্য গাজায় ঘামাজি শিবিরে এক পরিবারের স্বামী স্ত্রী সহ 10 জন নিহতের কথা জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সেলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 4টি গ্রাম। স্থানীয়রা জানান, গতরাতে উত্তর বড়ইয়ার মুহুরী নদীর বাঁধে ও গোসাইরপুর এলাকায় সেলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ভেঙে যায়। এতে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া ও বণিকপাড়া ও বসন্তপুর এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বসতঘর সহ হাঁস মুরগির খামার। পানি ঢুকেছে ফুলগাজীর সবজি বাজারের একাংশে।
এছাড়া পরশুরাম উপজেলার মণিপুরের সেলোনিয়া নদীর বাঁধ উপচে লোকালয়ে ঢুকছে পানি। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই বাঁধ ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায় সারা কাজকেই দুষছেন স্থানীয়রা। যদিও ভাঙন রোধে চেষ্টা চলছে, দাবি পাওবোর। খাওয়া দাওয়া নাই, কোনো দিনের বস্ত্র নাই, কিছু নাই, সারা রাত রাস্তার উপরে আসছিলাম। আমাদের 4 লক্ষ টাকার মুরগির ফার্ম চলে গেছে, এর সাথে বাড়িও চলে গেছে, বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। করি সবকিছু করি যায়, করে না, আসি দেখি যায় এই যন্ত্র করে না। আমার বাড়ির ভিতরে পানির ভিতরে আমার বাড়িটা এই অবস্থা পড়ে রয়েছে। প্রত্যেক বছর আমরা এইভাবে কষ্ট করতেছি। সরকারের কাছে আগুন আবেদন দিয়ে যেভাবে হোক আমাদের এই ভূমি নদী খনন করে আমাদেরকে এইটা থেকে উদ্ধার করে দেওয়ার জন্য। দর্শক, ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নিচু এলাকা। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দিলদার হোসেন। দিলদার, এই যে নিচু এলাকা প্লাবিত হচ্ছে, এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সব মিলিয়ে পরিস্থিতিটা বলবেন। দৃষ্টি যেটা আপনি বললেন, এই নিচু এলাকা প্লাবিত হওয়া, আসলে এখানে মহুরী কহুয়া সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে প্রতি বছরে এই ধরনের ঘটনা ঘটে থাকে। শুরুতে বাঁধের খুব বিপদসীমার উপর দিয়ে পানি প্রবেশ করলেও পরবর্তীতে দেখা যায় এই উজানের ভারতে যখন পানি বৃষ্টিপাত না হয় তখন পানি কমে যায়। তবে গতকালকে যখন উজানের পানি এসে এখানে লোকালয়ে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে, তখন পানির যে পরিমাণ পানি ছিল এখন পানি অনেকটা কমে গিয়েছে, যার ফলে লোকালয়ে পানি সকালে যে পরিমাণ পানি ছিল এখন সেই পরিমাণ পানি দেখা যাচ্ছে না, পানি ফ্লো আর একটু কমে যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পেলাম যে পানি বোর্ড প্রতি বছরে প্রকল্প গ্রহণ করে থাকেন, কিন্তু প্রকল্প গ্রহণে করার পরে এখানে প্রকল্প নয় হওয়ার কারণে প্রতি বছর এখানে সমস্যাগুলো হয় বলে স্থানীয় এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা প্রতিবারে শুনে থাকি যে মুহুরী কহুয়া সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ছাই বাঁধ নির্মাণ করা হবে এবং এর জন্য প্রত্যেকবারে প্রকল্প গ্রহণ করা হয়ে থাকে, কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না। এবার পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা জানিয়েছেন প্রায় 7,000 কোটি টাকারও বেশি ব্যয় একটা প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ওই প্রকল্পটা গ্রহণ করা হলে এই এলাকার দুর্ভোগ কমবে। কিন্তু এখানে স্থানীয় এলাকাবাসীর একটা দাবি হলো যে প্রায় 7,000 কোটি টাকা এত বড় প্রকল্প এই মুহূর্তে অনুমোদন হওয়ার আগ পর্যন্ত বর্ষা মৌসুমটা তাহলে মানুষ পানিতে ডুবে থাকবে নাকি, যার কারণে তারা চাচ্ছে ছোটখাটো যে বাঁধের যে সমস্যাগুলো রয়েছে, সমস্যাগুলো যেন সমাধান করার জন্য ছোট আকার প্রকল্প গ্রহণ করা হয়। সেক্ষেত্রে তারা এই যে এখানে যে ছোট আকারে প্রকল্প গ্রহণ করলে এই বাঁধটা 2 দিনের মধ্যে ঠিক করতে পারবে, কিন্তু বড় প্রকল্পের জন্য অপেক্ষা করলে হয়তো দেখা যাবে এই বছরও হচ্ছে না, যার কারণে তারা চাচ্ছে অনতিবিলম্বে ছোট আকারে প্রকল্প গ্রহণ করে মুহুরী কহুয়া সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে বেড়িবাঁধে ভেঙে যে ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতির হাত থেকে যেন রক্ষা পায়। এই ছিল আমার সর্বশেষ। জি, দিলদার হোসেন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে ফিরবো আবার আপনার কাছে। কোথাও দৌড়ঝাঁপ কিংবা পড়াশোনা নয়, ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে নীলফামারী থেকে মিলছে ইউরোপ, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু স্বপ্নের দেশের ভিসা। আর এমন বাম্পার অফারের জন্য জনপ্রতি গুনতে হচ্ছে কমপক্ষে 15 লাখ টাকা। ভিসা খেলোয়াড়দের এই খেলায় পড়ে সহায় সম্বল হারাচ্ছেন প্রবাসী বাংলাদেশি সহ হাজার হাজার মানুষ। বনিয়ামিনের অনুসন্ধানে জেনে আসব ভিসা জালিয়াতির সেই অভিনব গল্প। ভিসা দিছে এই যে ভিসা হাতে স্বপ্নের দেশ ইতালির ভিসা, তাও আবার একার নয়, স্বজন সহ। তাই চাঁদ হাতে পাওয়ার মতোই আনন্দে ছিলেন চাঁদপুরের তপন চন্দ্র ও তার স্বজনরা। অবশ্য এজন্য তাদের কোটি টাকারও বেশি খরচ করতে গিয়ে গায়ে বাঁধেনি। এক একজনের কত টাকা করেছে? এক একজনের কাছ থেকে প্রায় 17 লাখ 18 লাখ এরকম নিছে। তবে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে বেশি দিন দেরিও হয়নি। বিদেশ যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিতে গিয়েই বাধে বিপত্তি। এখন আমরা এটা ম্যান পাওয়ার করাইতে গেছি, যাওয়ার পরে যে বলতেছে যে এটা ফেক ভিসা, ম্যান পাওয়ার দেয় না, টাকা নেওয়ার পরে সব বন্ধ করে দিচ্ছে ফোন। পরে আমরা খোঁজ করে দেখতে পেলাম যে তারা বিশাল বড় একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের মাধ্যমে তারা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা হাতে নিতেছে, কিন্তু তাদের দেখা পাইতেছে না কেউই। যদিও বিশ্বাস অর্জনের জন্য মাঝখানে নেপাল থেকে ঘুরিয়ে আনা হয় তাদের। ভিসা দেবে বলে আমাদেরকে ইন্ডিয়ার ভিসা করাইছে, তারপর ইন্ডিয়ার ভিসা করায় ইন্ডিয়া নিতে পারে নাই, তারা আমাদেরকে নেপালে নিয়ে গেছে।
ভুক্তভোগীদের তথ্য যাচাই আর প্রতারণার উৎস খুঁজতে চায় চ্যানেল 24, আর এজন্য গন্তব্য উত্তরবঙ্গের নীলফামারী জেলা। ভিসা প্রতারণার ঘটনায় শুধু চলতি বছরেই শতাধিক মামলার তথ্য এসেছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায়। আমার জানা মতে প্রায় 100খানেক মামলা হবে, প্রতারণা মামলা। কিশোরগঞ্জ থানার মামলাগুলোর সূত্র ধরে আমরা যেতে চাই অভিযুক্ত কয়েকজনের বাড়িতে। ভুল করছিল, গেছিল, এটা মিথ্যে কথা নয়। ঠিক আছে, ওইখানে বন্ধ করেন। এইটা বুলবুল ভাইয়ের বাসা না? আছে উনি? ওনার এই বাসাটা ছাড়া আর বাসা আছে? কই বুলবুলের এই যে থাকার বাড়ি এটা, কিন্তু এখন তার অবস্থার পরিবর্তন হয়েছে খুব দ্রুত। এই প্রতারণা করে আসলে এই যে তার আমূল পরিবর্তন হয়েছে। অনুসন্ধানে দেখা যায় পুরো নীলফামারী জেলায় জাল ভিসা তৈরির কার্যক্রম মহামারী আকার ধারণ করেছে, যার অন্যতম কারণ পুলিশের সাথে প্রতারকদের সখ্যতা। ধরা পড়লে কিছুদিন জেল খাটলেও অর্থের জোরে বেরিয়ে এসে ফের নামেন প্রতারণার কাজে। টাকার বিনিময়ে ছেড়ে দেয় পুলিশ। হয়েছে কি, একজন কাটে 7 লাখ 10 লাখ করে নিয়েছিল। তাই নাকি? হ্যাঁ, নিয়ে ছাড়ি দিয়ে এই প্রতারকদের। প্রবাসী ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিদেশ বিভূত তরুণদের ফাঁদে ফেলতে প্রতারকরা বেছে নেন সামাজিক যোগাযোগ মাধ্যম। নানা চটকদার ভিডিওর মাধ্যমে আকৃষ্ট করা হয় তাদের। একবার সেই ফাঁদে পা দিলেই আর নিস্তার নেই। মনে করুন যে অস্ট্রেলিয়া, কানাডা, ওইগুলো দেশের আদার্সের যে ভিডিও আছে, রেস্টুরেন্ট বা মাল্টা বাগান, এইগুলা থেকে ভিডিও নেওয়া হয়। ওইগুলো ভিডিও নিয়ে যে নাম্বারটা কিনা হয়, ওই নাম্বারটা দিয়ে হচ্ছে ওইখানে এডিটিং করে হচ্ছে ভয়েসটা তৈরি করা হয়। বনিয়ামিন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই নিয়ে বিস্তারিত দেখবেন আজ রাত 9টায় সার্চলাইট অনুষ্ঠানে। পরের সংবাদে যাচ্ছি। বিশ্বে প্রতিনিয়তই বাড়ছে রাজনৈতিক আশ্রয়ের প্রার্থী বাংলাদেশিদের সংখ্যা। আশ্চর্যজনক হলেও সত্য, ইউরোপ, আমেরিকা সহ সেই তালিকায় এবার যোগ হয়েছে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়াও। এদিকে দেশেও শরণার্থী বিষয়ক পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। নানা প্রেক্ষাপটে বিশ্বজুড়ে বাংলাদেশি শরণার্থী সংখ্যা বাড়ছেই। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, গেল বছরে বিভিন্ন দেশে 28,473 বাংলাদেশি শরণার্থী হিসেবে নিবন্ধিত হয়েছে। আবেদন করেছিল প্রায় 1,08,131 বাংলাদেশি। অবশ্য সিংহভাগেরই গন্তব্য ইউরোপ ও আমেরিকার দেশগুলো। তবে চমকপ্রদ তথ্য মিলে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়াতেও 6 বাংলাদেশি শরণার্থী হিসেবে নিবন্ধিত হওয়ায়। ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী 2023 সালে 24,126 বাংলাদেশি, 2022 সালে 24,000, 2021 সালে 22,672 জন এবং 2020 সালে 18,948 জন বাংলাদেশি নিজেদের শরণার্থী দাবি করে জাতিসংঘের কাছে আবেদন করেন। বিশেষজ্ঞরা বলছেন, 5 আগস্ট পরবর্তীতে এমন সংখ্যাটা অস্বাভাবিক নয়। নতুন নতুন দেশে যাবার চেষ্টা করছে বাংলাদেশিরা, ফলে সোমালিয়ার মতো দেশগুলোতে আশ্রয়ের নাম আসছে। রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়টি যেটি আসছে আলোচনায়, কিন্তু সেটা গত বছর কিছুটা বেশি হওয়া স্বাভাবিক, বিশেষ করে অগস্টের পট পরিবর্তনের পরে। কিন্তু এটাও আমরা বুঝি যে অনেকে কিন্তু মানে সত্যিকার অর্থেই যে পলিটিক্যাল অ্যাসাইলাম চাওয়ার মতো বা শরণার্থী হিসেবে অথবা কোন রকম ভাবে রাজনৈতিক আশ্রয় চাওয়ার মতো সেরকম কিন্তু সকলের হয়তো বাস্তবতা নাও হতে পারে। শরণার্থীর চিত্রে দেশেও বেশ জটিল পরিস্থিতি। কক্সবাজারের ক্যাম্পগুলোতে প্রতিদিনই বাড়ছে রোহিঙ্গাদের সংখ্যা, তবে যোগান নেই সেই পরিমাণ অর্থের, ফলে সংকট জটিল আকার ধারণ করছে, জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার। জন্মহারের কারণে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে ওই পার থেকে এখনো রোহিঙ্গারা আসছে। রিপাট্রিয়েশন দ্রুততম সময় না হয় এবং আন্তর্জাতিক সাহায্যের এই অধোগতির কারণে এটি একটি ভয়াবহ পরিস্থিতির রূপ নেবে। তার দাবি, রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীলতায় শুধু বাংলাদেশি নয়, ক্ষতিগ্রস্ত হবে পুরো অঞ্চল। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। 2 যুগ পেরিয়ে গেলেও বাস্তবায়ন হয়নি পার্বত্য শান্তি চুক্তি। এই দীর্ঘসূত্রতায় উদ্বেগ জানিয়েছেন বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আদিবাসী অধিকার কর্মীরা। রাজধানীতে সাম্প্রতিক পার্বত্য পরিস্থিতি ও পার্বত্য চুক্তি বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন বক্তারা। বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও সময়সীমা নির্ধারণ করে দ্রুত চুক্তি বাস্তবায়ন জরুরি। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদিবাসী অধিকার কর্মী সতেজ চাকমা ও সভাপতিত্ব করেন ফোরামের সহ সভাপতি অজয় এমরে।
আলোচনায় অংশ নেন টিআইবি নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান, সিপিডি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী ডক্টর খায়রুল ইসলাম চৌধুরী। রাজনৈতিকভাবে যারাই ক্ষমতায় ছিল তারাই কিন্তু এই বিষয়টাকে আদিবাসীদের সেকেন্ড ক্যাটাগরি, পারলে থার্ড ক্যাটাগরি, আরো নিম্নতর শ্রেণীর মানুষ হিসেবে বিবেচনা করতে খুবই পারদর্শী। এক ধরনের ঐক্যমত্য আছে এবং সেটার সাথে উপাদান যুক্ত হয়েছে আমাদের সামরিক বিষয়গুলোকে আমলাতন্ত্র। এই যে রাজনৈতিকভাবে সমাধান করব, চুক্তি করলাম, কাগজে কলমে বললাম, মিটিং এসে বললাম, কিন্তু যারা করব আমরা কি এটুকু উপলব্ধি করছি? আমরা এটাকে সংকট সমাধানে মনে করি? আমার মনে হয় গলদটাও এখানে একটা বড়, এই বিবেচনাটা করা খুব জরুরি। গাজীপুরের শ্রীপুরের মাওনা সাতখামাইয়ের বড়মি আঞ্চলিক সড়কে ডাকাতির সময় গাড়ির ধাক্কায় অটোরিকশার চালক সহ 2 জন নিহত হয়েছেন। আটক করা হয়েছে 4 ডাকাত সদস্যকে। গত রাত 3টায় এই দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, শ্রীপুরের এমসি বাজার থেকে পিকআপ নিয়ে বড়মির দিকে যাচ্ছিলেন তারা। এই সময়ে সাতখামাইয়ের বাজারের কাছে প্রতিরোধ করে 6-7 জনের ডাকাত দল ছিনিয়ে নেয় মোবাইল ফোন ও নগদ টাকা। একই সময়ে অন্যান্য গাড়িতেও ডাকাতি চলছিল। চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে প্রতিরোধ করে তারা এবং আটক করা হয় 4 ডাকাতকে। এ সময় গাড়ির ধাক্কায় 1 ডাকাত ও অটোরিকশা চালক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এনসিটি পরিচালনার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সাজানো হচ্ছে পরিকল্পনা। কর্মকর্তারা বলছেন, সাইফ পাওয়ারটেকের সাথে চুক্তি নবায়ন না হলে 7 জুলাইয়ের পর টার্মিনালটি সচল রাখতে সব ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে। ফখরুল ইসলামের রিপোর্ট। বিদেশি অপারেটর নিয়োগ ইস্যুতে গত কয়েক মাস ধরে আলোচনায় চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি, যার বর্তমান অপারেটর সাইফ পাওয়ারটেকের সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী 7 জুলাই। প্রশ্ন উঠেছে, এরপর কারা চালাবে বন্দরের সবচেয়ে বড় এই টার্মিনাল? নানামুখী বিতর্কের কারণে সবশেষ এনসিটি বন্দরের হাতে রেখে পরিচালনা করা যায় কিনা গত কয়েকদিন ধরে তা খতিয়ে দেখছিল সরকার। এ নিয়ে গত বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয়ে বৈঠকও হয়। এরপর থেকেই জোরে সোরে অভ্যন্তরীণ প্রস্তুতি শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। তাতে ইঙ্গিত মিলছে এনসিটি পরিচালনার ভার আপাতত থাকছে বন্দরের হাতেই। যে সময় আছে এর ভিতরে আসলে অন্য কোনোভাবে কার্যক্রম ওটিএম শেষ করে কোনো কার্যক্রম করা ডিফিকাল্ট হতে পারে। সো আলটিমেটলি আমাদের মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত ওইভাবেই আমাদেরকে হয়তো যদি আসে আমরা প্রস্তুতি গ্রহণ সেভাবে করছি এবং অপারেশনাল কার্যক্রম যাতে কোনো রকমের ব্যাহত না হয় সেই উদ্দেশ্যেই বেসিক্যালি চট্টগ্রাম বন্দর প্রিপারেশন নিচ্ছে। সেটা কারিগরি প্রিপারেশন রয়েছে, আমাদের ম্যাটেরিয়াল প্রিপারেশন রয়েছে, লজিস্টিক্স প্রিপারেশন রয়েছে এবং মেইনটেনেন্স সংক্রান্ত প্রিপারেশন রয়েছে। বন্দর ব্যবহারকারীদের মতে শ্রম অসন্তোষ সহ পুরনো সংকট ফিরে না এলে কিংবা বিগত দিনগুলোর মতো বাধাহীনভাবে কাজ চললে এনসিটি বন্দর কর্তৃপক্ষ নিজেরা চালালে তাতে কোনো সমস্যা দেখছে না তারা। এজন্য শক্ত একটি মনিটরিং ব্যবস্থা থাকা দরকার। যদি সত্যিকার অর্থেই বন্দর এটাকে পরিচালনা করতে পারে, এফিসিয়েন্টলি পরিচালনা করতে পারে, তাহলে এটা অবশ্যই ভালো। কিন্তু অতীত অভিজ্ঞতা আমাদেরকে অন্য বার্তা দিচ্ছে, সেটা হলো অতীতে শ্রমিকদের সমস্যা এবং আমলাতান্ত্রিক জটিলতায় বন্দরের যে একটা উৎপাদনশীলতা যে হ্রাস পেয়েছিল, নানা ধরনের বাধা বিপত্তি সৃষ্টি হয়েছিল। এই সমস্ত কথা মনে পড়লে কিন্তু আমাদের মনের মধ্যে শঙ্কা সৃষ্টি হয়। এনসিটিতে বছরে হ্যান্ডলিং হয় প্রায় 13 লাখ কন্টেইনার। 2007 সাল থেকে এটি পরিচালনা করে আসছিল বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেক। অবশেষে এটি পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার উদ্যোগ নিয়ে শুরু হয় নানামুখী বিতর্ক। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। সময় হলো আরো একটি বিরতির, ফিরছি একটু পর।